শিশু শ্রমের বিরুদ্ধে আমি শৈশবের পবিত্রতা রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি। কথা বলবো, নিশ্চিত করব যে কোনো শিশু অবৈধ লাভ বা শিল্প চাহিদার জন্য তাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হবে না। বাল্য বিবাহের বিরুদ্ধে আমি প্রতিটি তরুণীর নিজস্ব পথ বেছে নেওয়া। উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আগত সমস্ত অতিথিবৃন্দকে, মঞ্চে উপস্থিত সমস্ত মাননীয়াকে এবং আমার স্নেহের ছাত্রদের, সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে আন্তরিক ধন্যবাদ। আরও বিস্তারিতভাবে তারা বলবেন। আর কিছু না, আমাদের সমাজে যে শোষণ, বিশেষত শিশুর ওপর, কিশোরীদের ওপর, কিশোরের ওপর এবং বিভিন্নভাবে সামাজিকভাবে হোক বা পরিবারের মধ্যে থেকে হোক, ছাত্রছাত্রী সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। বিশেষভাবে প্রণাম জানাবো দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে এবং আমার নিজের বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মাননীয়া সুচিস্মিতা। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আমাকে এখানে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে। এবং আমরা এই কথাটা মনে রাখবো, আজকে যে জিনিসগুলো আমরা মঞ্চ থেকে শিখবো বা এই প্রোগ্রামটা, এই ক্যাম্পেইনের মধ্যে দিয়ে যে বার্তাগুলো আজকে সমাজের কাছে পৌঁছবে, সেগুলো শুধুমাত্র বার্তা হিসাবে নয়, এগুলোকে দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাবো। 0 থেকে 18 বছরের মধ্যে একটু ভাবতে হবে আমাদের। আমরা এখানে সবাই শিশু, তো শিশু মনে করছি সবাই শিশু, তাই কি? না না, কেউ মনে করছি না, তাই না? আমরা বড় হয়ে গেছি। কে কে মনে করছি আমরা শিশু? হাত তোলো। হাত তুলছে না কেউ কেউ, বলছে না না, আমার অধিকার, তাই না? মনে হচ্ছে কারোর মধ্যে? বুঝতে পারছিস অধিকার মানে কি? কি অধিকার বলতো? একটা দুটো অধিকার বল। লাইন করে মঞ্চে চলে আসো। দক্ষিণেশ্বর হাই স্কুলের স্টুডেন্টদের বলা হচ্ছে তোমরা এক এক লাইন করে মঞ্চে চলে আসো। দেখুন, মানুষকে জাগ্রত করাটা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যেই পড়ে। এবার যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি, আমাদের বিদ্যালয়ে যে সমস্ত বাচ্চারা সে প্রবেশ করে, পঞ্চম হোক ষষ্ঠ হোক, তাদের বয়স 10+, 11+। তারপর তারা যখন মোটামুটি এই বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে যায়, তখন তারা 17+, 18+, কারো হয়তো আরেকটু বেশি হতে পারে, খুব বেশি লেভেল। তো এই যে জীবনের একটা অধ্যায়, 8 বছর, কেউ 6 বছর বিদ্যালয়তে পড়ে, আমাদের বিদ্যালয় বলে না, যে কোনো বিদ্যালয়ে, এটা কিন্তু জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময়। একটি শিশু আস্তে আস্তে বড় হচ্ছে, হতে হতে সে অ্যাডোলেসেন্স পিরিয়ডে পৌঁছচ্ছে। প্রি অ্যাডোলেসেন্স পিরিয়ড এবং অ্যাডোলেসেন্স, কখনো কখনো পোস্ট অ্যাডোলেসেন্সটা আমরা পাই না। এই সময়টাই কিন্তু জীবনকে চেনার, নিজেকে চেনার, মানুষকে চেনার, পরিবেশকে চেনার সুবর্ণ সুযোগ। হ্যাঁ, চেনার কোনো শেষ নেই। মানুষ অত্যন্ত বয়স্ক হয়ে গিয়েও নতুন অভিজ্ঞতা প্রাপ্ত হতে পারে, শিখতে পারে। রবীন্দ্রনাথ তো বলেই গেছেন, যতদিন বাঁচি ততদিন শিখি। শেখার মধ্যে দিয়েই চেনা, চেনার মধ্যে দিয়েই শেখা। কিন্তু বর্তমানে যে পরিবেশ, চারপাশের যে পরিস্থিতি, তাতে
প্রতারণাও কিন্তু বেড়েছে। এবার আমরা যখন ছোট তখন তো এতটা প্রাইভেট মিডিয়া তো দূরের কথা, দূরদর্শনেই শুধু ছিল। খবরের কাগজ বলতে আমরা কয়েকটা হাতে গোনা ব্র্যান্ডকেই চিনতাম। সাংবাদিকদের এত অ্যাভেলেবিলিটি ছিল না, এবং পরিবেশ সচেতনতা, মানুষকে নিয়ে সচেতনতা সেগুলোও কম ছিল, মানুষের হাতে ক্যামেরাও কম ছিল। ফলে আমরা যে বলছি যে প্রতারণা বেড়েছে, সেটা অনুপাত অনুযায়ী বেড়েছে কি কমেছে সেটা সমীক্ষা বলতে পারে। কিন্তু এটা তো ঠিক যে একটি শিশু, সে বালিকা হোক বা বালক হোক, সে যুবতী হোক বা যুবক হোক, কিশোরী হোক বা কিশোর হোক, সে কিন্তু ধীরে ধীরে পড়াশোনা এবং পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনা, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলোর মাধ্যমেই আস্তে আস্তে শিক্ষা লাভ করে। শিক্ষা মানে কিন্তু শুধু পড়াশোনাটা নয়। সুতরাং সে কিন্তু এটাও আস্তে আস্তে বুঝতে শেখে যে কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত না। আর এই যে বিশ্বাস অবিশ্বাস, সেখানেই কিন্তু কে কখন কোন আচরণ বা কোন কারণে হাত পেতে বসে আছে আমরা কিন্তু জানি না। একটি শিশু সন্তান বা একটি বালক বালিকা যেই হোক, সে বিশ্বাস করে তার মামা, কাকা, মামাতো দাদা, তাদের কাছে জ্যাঠা, পিসে মশাই বা আরো পাড়া সম্পর্কীয়, বন্ধু সম্পর্কীয় অনেকের কাছে সে অ্যাভেলেবেল হতে পারে। কিন্তু আমি যার সঙ্গে সহজভাবে মিশছি, তার মানে যে সে সহজভাবে আমাকে গ্রহণ করছে সেটা নাও হতে পারে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সে ঠকাতে চাইছে, আমার একটা ক্ষতি করে দিতে চাইছে, বা আমার সুযোগ নিয়ে হয়তো আমার জীবনের একদম শেষ পরিণতিতে সে নিয়ে যেতে চাইছে, সেটাও তো হতে পারে। আমি খুব বিষয়বস্তুটা সম্পর্কে সাংঘাতিক কিছু ইন্টারেস্টেড তা বলবো না, পড়িও নি। সত্যি কথা বলতে কি, ঘটনা বিষয়বস্তুগুলো জেনে কিছুটা গা শিউরেই উঠেছে। খুব রিসেন্ট যে সেক্স স্ক্যান্ডেল নিয়ে সারা বিশ্ব রাজনীতি তোলপাড়, আমেরিকায় যা হয়ে চলেছে, যেখানে পৃথিবীর তাবৎ তাবৎ শক্তিমান, অর্থবান তারা যুক্ত হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু আমরা চাইল্ড ট্রাফিকিংটাই পাচ্ছি। অর্থাৎ চাইল্ড ট্রাফিকিং কিন্তু আমাদের পাড়ার, আমাদের অঞ্চলের, আমাদের বিদ্যালয়ের, আমাদের দেশের ছাড়িয়ে এখন আন্তর্জাতিক সমস্যা। অর্থাৎ আমরা দেখছি ক্ষমতাবান ব্যক্তিরা তারা বিভিন্ন কারণে, সে কারণ যাই হোক না কেন, কেউ বলছে সেই ফাইলে যা পাওয়া গেছে সেই ফাইলে অক্ষরে অক্ষরে শিউরে ওঠা বর্ণনা, সেখানে কেউ বলছে যে যাতে যুবক থাকা যায়, যৌবনকে ধরে রাখা যায়, কেউ বলছে যাতে তার অন্যান্য পাওয়ার আরো বাড়ে, সেই কারণে তাদের শিশুদের সঙ্গে বিভিন্ন রকম টর্চারিং মুহূর্ত তারা তুলে ধরে আমরা পাচ্ছি। সেখানে তাদেরকে শারীরিক অত্যাচার তো আছেই, সেগুলো ভয়ঙ্কর, সেগুলো ভাবতেই ভয়ঙ্কর লাগছে যে কি করে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। একটা শিশুকে, সে তো মানুষ একটা, সে তাকে এরকম ভাবে টর্চার করে, তার ভেতরে একটা হরমোন নিঃসরণ করে সেটাকে নিজের শরীরে আত্মস্থ করলে সে নিজের শরীরের পাওয়ার বাড়বে, যুবক থাকবে, সে যৌবন ফিরবে, এইরকম বা অন্য কিছু। অর্থাৎ তার মধ্যে যৌন হেনস্থাও রয়েছে, অবশ্যই রয়েছে। তাহলে এই এত কিছু যে আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের চোখে যারা আইডল, সেই রকম সেখানে বিল ক্লিন্টন বা বিল গেটসের মতো নামও জড়িয়ে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের মতো নাম জড়িয়ে যাচ্ছে, বা আরো অনেক নাম জড়িয়ে যাচ্ছে। তো আমরা যদি কাউকে মনে করি যে আমি এইরকম রাজনৈতিক বক্তা হই, রাজনীতিবিদ হই, বা আমি এইরকম এত বড় একজন সফটওয়্যার মেকার হব, কিন্তু তার ডার্ক সাইডটাও এত ভয়ঙ্কর। এটা তো গেলাম আমি অনেক দূরে, কিন্তু অত দূরে যেতে হবে না। আমার বাড়ির শিশুটিও কি পরিবারের লোকের হাতে নিরাপদ? এবং এটাও তো আমরা জানি সত্যি সত্যি
বাড়িতেই কিন্তু সব থেকে বেশি শিশুদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, সেটা ছেলে হোক বা তারপরে তার একটু বড় হয়ে চাইল্ড ম্যারেজ, পাচার বা পাচারের দরকার নেই, কটা দিনের জন্য তার সঙ্গে সংসার করে যেটা আমরা বারবারই শুনলাম ম্যাডামের কাছে, তমসা ম্যাডামের মুখে, যে অত্যন্ত বালিকা অবস্থা করতে গেলে তাকে এরকম ভাবে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে এবং হাসপাতালেই ফেলে রেখে সেই যুবক চলে গেছে, তার কোনো দায়িত্ব সে নেয়। তো সেই তাতে কি হলো, মেয়েটিও নিরাপত্তাহীনতায় ভুগলো। এমন তো হতে পারে যে সে এই মারাত্মক সমস্যা তার একটা অতি অল্প বয়সে, সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য সে হয়তো নিজেই হসপিটাল থেকে অন্য জায়গায় চলে গেল, বাচ্চাটি কিন্তু সেখানেই পড়ে রইল। এই বাচ্চাগুলো অরফ্যান, এই বাচ্চাগুলো অনাথ আশ্রমে যে তাদের স্থান হচ্ছে, তারপরে তাদের ভবিষ্যৎটা কি হচ্ছে, তাদেরও কি জায়গা হচ্ছে? এরকম ভাবেই আমাদের দেশ, আমাদের মহাদেশ এসবের বেড়াজাল ডিঙিয়ে আন্তর্জাতিক সমস্যায় গিয়ে পড়ছে। বা কিছুদিন আগে করোনা পিরিয়ডে আমরা দেখেছিলাম যে একজন ফিল্ম স্টার তিনি মারা গেছেন অস্বাভাবিক, সেটা এখনো পেন্ডিং কেস, সুইসাইড না মাদার যারা, কিন্তু তার ফলে মুম্বাই যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানকার একটা অন্য ডার্ক সাইড আমরা দেখতে পেয়েছি। সেখানেও আমরা কিন্তু ড্রাগ, হ্যাঁ, চাইল্ড অ্যাবিউজ, এবং সেখানেও কিন্তু বারবার বিভিন্ন তথ্য উঠে এসেছে যে অনাথ আশ্রমগুলো থেকে, অরফ্যান লেডি যে জায়গা, সেখান থেকে বাচ্চাদেরকে তুলে নিয়ে এসে তাদের সঙ্গে এমন কোনো কাজ করা হয় যেগুলো অবৈধ। তো এই কনসেপ্টটাকে নিয়ে আমরা আজকে যে প্রোগ্রামটা দেখলাম, প্রোগ্রামটা আমি তো শুধু ভেন্যুটাই দিয়েছি, স্বেচ্ছাসেবক দিয়েছি, আনুষঙ্গিক আর যা যা দরকার শুধু সেটুকুই দিয়েছি। কিন্তু আমার মনে হয় যদি দুটো বাচ্চাও এর মধ্যে থেকে এই আলোচনাটা থেকে সুফল লাভ করে থাকে, তার থেকে বড় কথা আমাদের কাছে কিছু হতে পারে। সুতরাং এরকম প্রোগ্রাম আমি যদি সুযোগ পাই আমার বিদ্যালয়ে আবারও করাবো, বারবার করাবো। আমরা কে সুযোগ নিল, কে সুফল পেল, সেই ভরসা না থেকে আমরা আমাদের বার্তা ছড়িয়ে যাব। সেই বার্তা কোথাও না কোথাও কারুর না কারুর কানে পৌঁছবে। যদি আমার অচেনা একটা বাচ্চাকেও আমি দেখি রাস্তায়, সে কাঁদছে, সে হতে পারে তার মুহূর্তে, সেই মুহূর্তে তার পরিচিত কাউকে পাচ্ছে না, অবশ্যই তাকে বাঁচানোর জন্য যদি আমিও চেষ্টা করে থাকি, তাহলে আমি বুঝবো যে আজকের এই আলোচনা সভা পুরোপুরি সার্থক। আজকে দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে যে চাইল্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে আমি ছিলাম চিফ গেস্ট হিসেবে ইনভাইটেড, কিন্তু এটা বলতে পারি চিফ গেস্ট হিসেবে থাকি আর যাই থাকি, অনেকটা শিখতে পেরেছি অনেক কিছু। কারণ আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন সিডাব্লিউসির একজন মেম্বার, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নট 24 পরগনাসের একজন মেম্বার ছিলেন তমসা ম্যাম। যথেষ্ট ভালোভাবে, যথেষ্ট সুন্দরভাবে বোঝানো যায় আর কি, ততটাই উনি বোঝানোর চেষ্টা করেছেন। এবং এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় এই সময়টা ভীষণ দরকার। আর বিশেষভাবে ধন্যবাদ জানাবো একজন সামাজিক নাগরিক হিসাবে বিদ্যালয়ের প্রধান সুচিস্মিতা মুখোপাধ্যায় মহাশয়কে। উনি ভেন্যু দিয়েছেন বিদ্যালয়ে। শুধু তাই না, ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স কমিশনের যে হায়ার অথরিটি রয়েছে, যারা এই পুরো প্রোগ্রামটাকে সুন্দরভাবে অর্গানাইজ করেছে এবং প্রি প্ল্যান করেছিল তাদেরকে। এবং আজকে খুব খারাপ লাগছে বলতে, এটা সত্যি কথা, যে এই প্রোগ্রামটার মধ্যে আমাদের আরেকটা প্রোগ্রাম পার্টনার ছিল একান্ত আত্মজ, কিন্তু একান্ত আত্মজোর যিনি জেনারেল সেক্রেটারি রাধেশ্যাম সরকার দা, উনি ভীষণই গুরুতর অসুস্থ এবং অবশ্যই আমি তার আরোগ্য কামনা করি। এবং দাদাকে সবসময় আমি পাশে পেয়েছি, আজকে বলে না, অনেকটা আগে থেকেই আমি দাদাকে পাশে পেয়েছি রিপোর্টার হিসাবে। শুধু রিপোর্টার নয়, দাদা হিসেবেও অনেক দিক থেকে গাইডিয়ানের পাশে পেয়েছি। সেক্ষেত্রে আমি অবশ্যই চাইবো সে আবার সেই পুরনো ফিল্ডে ফিরুক, সেই চেনা যে তার যে অবয়বটা আমাদের সামনে থাকে হাতে বুক, সেই এতে তার সেই প্রোফাইলে সে আবার আমাদের সামনে এসে দাঁড়াক।
এবং অবশ্যই খুব ভালোভাবে থাকুন যে কটা দিন অসুস্থ রয়েছে। আর এটাই বলবো, এই ধরনের প্রোগ্রাম যেটা আজকে হলো সেই প্রোগ্রামটা ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু আমরা এরকম প্রোগ্রাম প্রচুর দেখি। এরকম প্রোগ্রাম এটা নয় যে এই প্রথমবার এনসিআইসি করছে, এই প্রথমবার দক্ষিণেশ্বর হাই স্কুল করছে, বা এই প্রথমবার সিডাব্লিউসি করছে। এরকম প্রোগ্রাম প্রচুর দেখি। দেখার পরও আজকে যেটা তমসা ম্যাম বললেন, সিডাব্লিউসি রেজিস্টারে চাইল্ড ম্যারেজ কেস অলরেডি রেজিস্টার হয়েই যাচ্ছে প্রায় এভরিডে। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো, মানে এখানে যারা আজকে প্রেজেন্ট থাকছে বা সেমিনারগুলো যারা দেখছে বা অংশগ্রহণ করছে, তারা এটাকে শুধু সেমিনার হিসেবেই নিচ্ছে, যে যেটুকু দরকার শুনছি, মানে বাধ্য থাকতে তার জন্য, ব্যাস, দ্যাটস ইট। কিন্তু যারা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করছে যথেষ্ট পরিশ্রম করে, যথেষ্ট প্রিপ্ল্যান করে চেষ্টা করছেন করার। আমি এটাই বলবো, আজকে স্টেজে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, আজকে স্টেজটা অনেক কিছু শিখিয়েছে সবাইকে। এটা শুধুমাত্র এই সামাজিক বার্তা হিসেবে না রেখে যদি দৈনন্দিন জীবনে কেউ কাজে লাগাতে পারে, তবেই আমি মনে করবো আজকের অনুষ্ঠানটা সত্যি সাফল্য পেয়েছে। এর থেকে বেশি কিছু বলার নেই। এবং মিডিয়া হিসাবে যারা আমাদের মধ্যে ছিলেন তারাও যথেষ্ট অ্যাক্টিভলি প্রোগ্রামটাকে সুন্দরভাবে কভার করেছে। এবং এছাড়া বিশেষভাবে বলতেই হয়, শুধুমাত্র তো আমি এখানে চিফ গেস্ট হিসেবে ছিলাম, কিন্তু আমার প্রোফাইল আর্টিস্ট হলেও আমার আরেকটা প্রোফাইল রয়েছে। আমি নিজেও দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। সেই হিসাবে স্কুলে ফেরা, একটা নস্টালজিক ভাইবস, এবং সেই ছোটো ছোটো ভাইদের সাথে কাজ, যারা একটা সময় প্রায় এই ক্লাস ওই ক্লাস বিল্ডিংয়ের মধ্যে দৌড়ি সবটাই। তো সেক্ষেত্রে তাদের মধ্যে আবার আজকে একটা সময় কাটানো, একটা দিন থাকা, স্যার ম্যাডামদের মধ্যে না থাকতে পারলেও বিদ্যালয়ের প্রধানের সাথে একটা অনেকটা বিশেষ সময় কাটানো, সেইগুলো অনেকটাই নস্টালজিক একজন স্টুডেন্ট হিসেবে, এক্স স্টুডেন্ট হিসাবে। এবং বিদ্যালয়কে আজকে যেভাবে দেখলাম সেটা অনেক দিন পর, কারণ রোজ রোজ তো আমাদের বিদ্যালয়ে ঢোকার পারমিশন থাকে না, একমাত্র উৎসব বা বিভিন্ন অনুষ্ঠান ছাড়া। তো সেক্ষেত্রে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাবো ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স কমিশনকে, ধন্যবাদ জানাবো দক্ষিণেশ্বর হাই স্কুলকে, ধন্যবাদ জানাবো সিডাব্লিউসিকে, ধন্যবাদ জানাবো একান্ত আত্মজোকে, এবং যারা যারা ছিল এই প্রোগ্রামটার মধ্যে, মিডিয়া পার্টনার নিউজ বাংলা, পেস্ট্রি বাংলা, নিউজ জনজুয়ার, সবাইকে। এরকম প্রোগ্রাম আরও হোক, সচেতনতা ছড়িয়ে পড়ুক। একটা কথাই বলবো, যেটা আমাদের ব্যানারেরও স্লোগান ছিল, হয়তো সেটা প্রোগ্রামে আর আমরা বলতে পারলাম না, সেটা হচ্ছে উই সাপোর্ট শ্রেষ্ঠা বিকজ উই আর শ্রেষ্ঠা। তো আমার মনে হয় আজকে এই প্রোগ্রামটা থেকে এই স্লোগানটা শুধু শিখে চলে গেলে হবে না, এই স্লোগানটাকে যদি দৈনন্দিন জীবনে কেউ কাজে লাগাতে পারে, তবেই আজকের এই প্রোগ্রামটা পুরোটা অর্থবহ হবে। এর থেকে তো ভালো প্রচেষ্টা পাইনি। এই উদ্যোগগুলো অনেক আগে থেকেই আমাদের নেওয়া উচিত। উদ্যোক্তারা যে নিয়েছেন এবং যে তাদের সহযোগিতা করছে, এটা একটা বড় ব্যাপার। এবং আমি সেটা আমার বক্তব্যেও বলেছি। আমার দীর্ঘ 50 বছরের অধ্যাপনার এবং আমি সাহিত্য চর্চা করি, তার মধ্যে দিয়েও আমি দেখেছি যে কী পরিমাণ এই অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের উপর নির্যাতনটা করছে। এরপর আমি এখানে কতগুলো পরিসংখ্যান দিয়েও বলেছি যে এখন ভারতবর্ষ শিশু পাচারে একেবারে শীর্ষ স্থানে রয়েছে। তাছাড়া নারী পাচার, মাদক অন্য পাচার, এই সমস্ত দিকে চলছে। সুতরাং এই সময় এই উদ্যোগটা একান্ত নিঃসন্দেহে এটাকে সাধুবাদ জানানো।